আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার গত ভিডিওতে আমার প্রথম যে ভিডিও যেটা ছিল সেটাতে আমি আমার ইন্ট্রোডাক্টরি ফেজটা আমি ডিসকাস করেছিলাম এবং আমার যে স্টুডেন্ট ভিসার জার্নিতে আমার কী কী স্টেপ ফলো করতে হয়। তার শুরুতেই যে স্টেপটা সেটা হচ্ছে আমাকে আইএলটিএস একটা স্কোর লাগবে। তো বর্তমানে পিয়ারসন টেস্ট অফ ইংলিশ এবং অ্যাট দ্য সেম টাইম অনেক পুরোনো একটা ভার্সন আইএলটিএস যেটাকে বলে, এই দুইটা ভার্সনই চালু আছে মোটামুটি। তো যেটা পছন্দ করে সেটাই দেয় আর কি। তো সেক্ষেত্রে পিটিইটা সবাই দেয় আর কি। পিটিইটা প্রফেশনালদের জন্য, বিশেষ করে যারা জবে আছে আর কি, তাদের জন্য পিটিইটা একটু ইজি আর কি। আমি সেটা প্রথম ভিডিওতে আমি বলছিলাম আর কি। তো স্টুডেন্ট বিষয়ে শুরুতেই আমার আইএলটিএস একটা স্কোর লাগবে, মানে ইংলিশ টেস্টের যে কোনো একটা টেস্টের একটা স্কোর লাগবে। সেই ক্ষেত্রে তারই ধারাবাহিকতায় আমি আজকে পিটির ব্যাপারে আমি কিছু আইডিয়া দিব আর কি। তো পিটিইটা পিয়ারসন টেস্ট অফ ইংলিশ। এটা আইএলটিএসেরই একটা ভার্সন আর কি। আইএলটিএসে যেরকম 4টা মডিউল থাকে, তো এখানে 4টা মডিউল: স্পিকিং, রাইটিং, রিডিং, দেন ফাইনালি লিসেনিং। তো আইএলটিএসে যেখানে পিটি মানে আইএলটিএসের সাথে এখানে ডিফারেন্সটা আইএলটিএস পরীক্ষাটা টোটালি একটা ম্যান মেড পরীক্ষা। মানে একজন মানুষের সামনে বা একজন ইনস্ট্রাক্টরের সামনে আপনাকে বসে পরীক্ষা দিতে হয়, বা ইনস্ট্রাক্টরের উপস্থিতিতে পরীক্ষাটা হয় আর কি। কিন্তু পিটি টোটালি একটা কম্পিউটারাইজড ভার্সন আর কি। এখানে কম্পিউটারের সামনে বসে টোটাল পরীক্ষাটা হয় আর কি। 2 ঘন্টা পরীক্ষা, তো কোনো গ্যাপ থাকে না, টানা পরীক্ষাটা হয় আর কি। তো সেই ক্ষেত্রে এখানেও আইএলটিএসের মতো এই মডিউল, 4টা মডিউল যেটা বললাম: স্পিকিং, রাইটিং, রিডিং, দেন লিসেনিং। তো আইএলটিএসে যেটা হয়, আইএলটিএসে প্রতিটা স্কোর 9-এ যেটা কনভার্ট হয় আর কি। 9-এর ভিতরে টোটাল ওভারঅল স্কোর 9। তো পিটিতে একইভাবে এখানে 9-এর পরিবর্তে এখানে প্রত্যেকটা কোশ্চেন 90-তে কনভার্ট হয় আর কি। টোটাল প্রতিটা পার্ট, যেমন 4টা মডিউল: স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং, 4টা 4 নং 36, দেন দ্যাট মিনস আপনার 360 এভাবে হিসেব করা যায় আর কি। তো প্রতিটা কোশ্চেনের বেঞ্চমার্ক 90 আর কি। তো যেই কোশ্চেনই আপনার আনসার করবেন প্রত্যেকটার 90-তে কনভার্ট হবে আর কি। তো 90-এর ভিতরে যদি আপনি 58, আমি যে একটা লেভেল আমি ইকুইভ্যালেন্ট স্কোর সেটা আমি ডিসকাস করছিলাম, যে আইএলটিএসের সাথে ইকুইভ্যালেন্ট স্কোর এটা নেটের সার্চ দিলেই পাবেন, যে পিটির যে স্কোর সেটাকে কনভার্ট করলে আইএলটিএসের স্কোর মার্কিংগুলো কেমন হয়। যেমন শুরুতেই যদি আমি 6 বলি, তাহলে 50 আপনার পিটি যদি 50 পাওয়া যায় তাহলে সেটা আইএলটিএসের ইকুইভ্যালেন্স টু 6 আর কি। ইকুইভ্যালেন্স টু 6 ওভারঅল। একইভাবে আপনার 58 ওভারঅল হলে সেটা 6.5। 58 থেকে 64 পর্যন্ত, দেন 65 থেকে 7 লেভেল শুরু হয় আর কি। 65 পেলে সেটা 7 আর কি। 65 থেকে 74 7, দেন 74 থেকে 79 7.5, দেন এভাবে উপরে 9 পর্যন্ত আর কি। তো বেসিক্যালি স্টুডেন্ট বিষয়ের জন্য এটা বেসড অন ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে আর কি। এক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস এক রকম। তো মাস্টার্সের জন্য ট্রাই করে আমি যেটা বলবো 6.5 গেদার করা বেটার আর কি। 6.5 পাইলে এটার ভালো স্কোর হিসেবে দেওয়া হয়। তো 6 হলেও হয়। তো সেই ক্ষেত্রে ওভারঅল 50 স্কোর আমি মনে করি যে কোনো ইউনিভার্সিটির জন্য এখন যেভাবে তারা রিকোয়ারমেন্টগুলো দিচ্ছে, মোটামুটি ভালো ইউনিভার্সিটিগুলোতে আপনার 50 দিয়েও চলে আর কি। তো যতটুকু ভালো করা যায় আর কি। 6.5 বা তার চেয়ে এবার ফেলে তো আরও ভালো। এনিওয়ে, এখন আজকে আমি পিটির যে একটা ওভারঅল ধারণা, দ্যাট মিনস আমার যে মডিউলগুলো আছে, মডিউলের যেসব কোশ্চেন্সগুলো থাকে, কী কী কোশ্চেন্স থাকে এবং সিকোয়েন্সগুলোকে, সেটার ব্যাপারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং তারপর এক এক করে আমি পরবর্তী যে ভিডিওগুলো সেগুলোতে আমি কোশ্চেনের স্ট্র্যাটেজিগুলো কি, ট্রিক্স অ্যান্ড টিপসগুলো কি, কীভাবে সলভ করতে হয়। মোটামুটি আমি যেহেতু পিটি দিয়েছি এবং এটা এক্সপিরিয়েন্স গেদার করেছি এখান থেকে, আমার মার্শাল্লাহ আমার স্কোর ছিল 60। গত ভিডিওতে আমি বলছি 6.5, আমার কোনোটাতেই 58-এর নিচে ছিল না আর কি। তো সেক্ষেত্রে কোন কোশ্চেন্স কীভাবে আনসার করতে হয় সেটার মোটামুটি একটা ধারণা আমি নিয়েছিলাম আর কি কোচিং থেকে, এবং আমি নিজে প্র্যাকটিস করে। তো আমি এক এক করে প্রত্যেকটা স্টেজে আমার যে ভিডিওগুলো বানাবো সেগুলোতে আমি কোশ্চেন টাইপস যেগুলো আছে সেগুলো, যে সলিউশনগুলো, সেগুলো আমি ব্রিফ করার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ।
তো শুরুতেই বলে নেই আমার যে সিকোয়েন্স, যেটা আমি যে গত ভিডিওতে বলছিলাম, মানে পিটিইতে আপনার 2 ঘন্টার পরীক্ষার শুরুতেই হচ্ছে স্পিকিং পার্টটা আর কি। আর স্পিকিংয়ের ব্যাপারে আমি বিশদভাবে একটু বলেছিলাম। স্পিকিংকে বলা যায় হার্ট অফ পিটিই আর কি। যদি স্পিকিংয়ে যদি আপনি ভালো করেন তাহলে ওভারঅল পিটি স্কোর ইনশাল্লাহ ভালো হবে আর কি। কারণ স্পিকিং থেকে কয়েকটা দিকে আপনার মার্কস যাচ্ছে, সেটা আমি গত ভিডিওতে বলেছিলাম। স্পিকিং থেকে আপনার লিসেনিংয়ে মার্কস যাচ্ছে, স্পিকিং থেকে আপনার রিডিংয়ে মার্কস যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম স্পিকিংয়ে মার্কস যাচ্ছে। সো 3-4টা মডিউলের ভিতরে স্পিকিং থেকে আপনার স্পিকিং মডিউলটা এমনভাবে ডিজাইন করা, এখান থেকে আপনার স্পিকিংয়ে তো মার্কস যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আপনার লিসেনিংয়েও যাচ্ছে এবং হচ্ছে রিডিংয়েও যাচ্ছে। সো সেই ক্ষেত্রে স্পিকিংটার উপর হচ্ছে বেশি মনোযোগ দেওয়া জরুরি আর কি। স্পিকিং ভালো হলে আপনার পুরো এন্টার এক্সাম ইনশাল্লাহ ভালো হবে আর কি। তো এনিওয়ে, এই জন্য হচ্ছে স্পিকিং পার্টটাই ওরা শুরুতেই দিয়েছে আর কি। তো স্পিকিংয়ের আমি যেটা বলবো, স্পিকিংয়ে 4-5টা কোশ্চেন্স টাইপস থাকে। আমি প্রথমে বলে নিই, মানে টোটাল এন্টায়ার এক্সামে হচ্ছে অলমোস্ট আপনার প্রায় 20 রকমের কোশ্চেন্স থাকে আর কি। তো এর ভিতরে স্পিকিংয়ে অলমোস্ট 4 থেকে 5টা টাইপস থাকে। তারপর দেন হচ্ছে রাইটিংয়ে 2 ধরনের কোশ্চেন থাকে, দুই ধরনের টাইপ থাকে আর কি। তারপর হচ্ছে রিডিংয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই বেশি থাকে, 2 ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সাথে রিঅর্ডার প্যারাগ্রাফ, আর সাথে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে। এবং হচ্ছে লাস্টের পার্ট সেটা হচ্ছে লিসেনিংয়ের অলমোস্ট 6 থেকে 7 ধরনের কোশ্চেন থাকে। এগুলোর ভিতরে অলমোস্ট 3 থেকে 4টা কোশ্চেন টাইপস হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট, আর বাকি যেগুলো আছে সেগুলোর মার্কস খুবই কম, নেগলিজিবল মার্কস থাকে। সেগুলো আপনার প্রিপারেশন নিলেও চলে, না নিলেও চলে, সেটা আসলে খুব একটা মার্কস ক্যারি করে না। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে কমন যে কোশ্চেন্স যেগুলো, মানে সবচেয়ে ভাইটাল যে কোশ্চেন্স টাইপস সেগুলো যদি প্র্যাকটিস করা যায় তাহলে সেখান থেকে মোটামুটি ভালো মার্কস পেলে অন্য যে লেসার অ্যামাউন্ট যেগুলো হচ্ছে কম ইম্পর্টেন্স ক্যারি করে, যেগুলো মার্কস কম, সেগুলো আপনার লিক করলেও চলবে, মানে সেগুলো স্কিপ করে গেলেও আপনার কোনো সমস্যা নেই। তো শুরুতেই স্পিকিংয়ে হচ্ছে পরীক্ষার শুরুতেই আপনার একটা ইন্ট্রোডাক্টরি ফেজ থাকে আর কি। ইন্ট্রোডাকশন থাকে, মানে শুরুতে ইন্ট্রোডাকশনের কোনো মার্কস থাকে না। তো এইটা বেসিক্যালি আমি নিজে যেটা ধারণা করছি, স্পিকিংয়ের শুরুতে ইন্ট্রোডাকশন ফেজটা খুবই ইম্পর্টেন্ট, আমি যেটা মনে করি আর কি। যদিও সেখানে মার্কস নাই, কোনো মার্কস কাউন্ট হয় না। কারণ স্পিকিং আপনার ইন্ট্রোডাকশনের ব্যাপারটা হচ্ছে এখানে আপনার শুরুতেই কিন্তু আপনার যেহেতু স্পিকিং করতে হচ্ছে, আমার টোটাল জিনিসগুলো আপনার বলতে হচ্ছে, জোরে বলতে হবে। তো সেই ক্ষেত্রে শুরুতেই আপনার কিন্তু যে একটা ইনার্শিয়া থাকে, যে একটা জড়তা থাকে, সেটা ইন্ট্রোডাকশন ফেজের মাধ্যমে আমি মনে করি যে ইন্ট্রোডাকশন লেভেলটা যদি ভালো করে, মানে মর্নিং শোজ দ্য ডে যে কথা আছে না, আপনার যদি শুরুতেই যদি আপনার কনফিডেন্স লেভেলটা ভালো থাকে, তাহলে আপনার পরের যে স্টেপগুলো আসবে, মেইন যে এক্সাম, সেগুলোতে আপনার অটোমেটিক ভালো হয়। সেই জন্য ইন্ট্রোডাকশন ফেজটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে কী করে ইন্ট্রোডাকশনটা মানে অনেক স্কিপ করে যায় আর কি। ইন্ট্রোডাকশন আপনার যে এইটা থাকে সেটা আপনার 2-একটা কথা বলে ছেড়ে দিলেও চলে, যেহেতু এখানে কোনো মার্কস ক্যারি করে না। তবে আমি এটাকে খুবই ভাইটাল একটা পার্ট হিসেবে নিতাম, কারণ হচ্ছে শুরুতেই যে আমার একটা রিদম, সেটা কিন্তু এই ইন্ট্রোডাকশন ফেজটা কিন্তু ঠিক করে দেয়। তো আমি এটার জন্য হচ্ছে আলাদাভাবে 2 মিনিট একটা 2 লাইনের একটা ইন্ট্রোডাকশন এটা আমি প্রিপারেশন নিয়েছিলাম। তো আমি এভাবে স্টার্ট করতাম আর কি। শুরুতে এটা আমি মুখস্থ করছিলাম আর কি, যে I am MD Ferdous Alam. I did my 4 years graduation of Mechanical Engineering degree from RUET, Rajshahi University of Engineering and Technology in 2012. After completion of my study from RUET, I started my career as a mechanical engineer in some reputed industry named cement industry, and still I am continuing my service in this sector. The reason why I choose this test is to achieve a good score in PTE, and by using this score to settle myself in abroad like Australia, Canada and UK. That's it. তো এইভাবে আসলে বেসিক্যালি যেভাবে স্টার্ট করে আর কি, যেভাবে হচ্ছে বলতে পারে। তাই আমি মনে করি যে স্পিকিংয়ের শুরুতে ইন্ট্রোডাকশন ফেজটা অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি এখানে যদি ভালোভাবে সেটা রিদম সহকারে যদি ডিল করতে পারেন, প্রনাউন্সিয়েশন এবং হচ্ছে ফ্লুয়েন্সির মাধ্যমে, তাহলে আপনার মানে এক্সট্রা একটা কনফিডেন্স গেইন করবেন সেখান থেকে। তো এটা হচ্ছে পরবর্তী যে ফাইনাল মানে মেইন যে এক্সাম যখন শুরু হবে স্টেপ বাই স্টেপ, সেগুলোতে আপনার কাজে লাগবে, বিশেষ করে স্পিকিংয়ে। এনিওয়ে, তো এটা আর কি ইন্ট্রোডাকশন ফেজের পরেই হচ্ছে আপনার স্পিকিংয়ের শুরুতেই আপনার স্পিকিং শুরু হয়ে যাবে। স্পিকিংয়ের 4টা টাইপস যেটা বললাম, 5টা কোশ্চেন টাইপস আছে। একটা হচ্ছে রিড অ্যালাউড, শুরুতেই রিড অ্যালাউড, দেন হচ্ছে রিপিট সেন্টেন্স, দেন ডেসক্রাইব ইমেজ,
ডেসক্রাইব ইমেজ, অ্যাকচুয়ালি ইমেজ হবে এখানে, এইটার ব্যাপারে একটু বলি। যেমন আমরা দিয়ের যে উচ্চারণটা সেটা আসলে বেসিক্যালি কোথায় কী হবে, যদি এটার মানে প্রপার নিয়মটা হচ্ছে, আমি এটা গেদার করছি যে যদি কোনো ওয়ার্ডের শুরুতেই যদি ভাওয়েল থাকে তাহলে সেটা যদি সেখানে দিকে বলতে হবে দি, যদি ভাওয়েল থাকে। যেমন ওনারের প্রথমে কিন্তু ও দিয়ে শুরু হয়েছে, মানে একটা ভাওয়েল, সো সেই ক্ষেত্রে এখানে বলতে হবে দি ওনার। আর যদি কনসোনেন্ট থাকে যেমন পসিবল বা পসিবিলিটি, তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে দিকে দা বলতে হবে, দ্য পসিবিলিটি। এটা একটু মনে রাখেন, মানে হচ্ছে দিয়ের উচ্চারণটা হচ্ছে যদি শুরুতেই ওয়ার্ডের শুরুতেই যদি ভাওয়েল থাকে তাহলে বলতে হবে দি, এবং হচ্ছে যদি কনসোনেন্ট থাকে সেই ওয়ার্ডে তাহলে বলতে হবে দা। এটা আর কি। তো রিপিট সেন্টেন্স, দেন ডেসক্রাইব ইমেজ, তারপর হচ্ছে রিটেল লেকচার, এটা একটা টাইপস, এবং হচ্ছে লাস্টে হচ্ছে অ্যান্সার শর্ট কোশ্চেন্স। তো অ্যান্সার শর্ট কোশ্চেন্স ওটা খুব একটা ইম্পর্টেন্ট না। এই চারটা আগে রিড অ্যালাউড, শুরুতে রিড অ্যালাউড, দেন হচ্ছে রিপিট সেন্টেন্স হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আর কি, সবচেয়ে ভাইটাল কোশ্চেন টাইপস আর কি স্পিকিংয়ের ভিতরে। রিপিট সেন্টেন্স সো টাফ, এটা হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে মানে স্ট্র্যাটেজি মেনটেন করে যদি ভালোভাবে প্র্যাকটিস না করা হয় তাহলে কিন্তু এখান থেকে মানে স্পিকিংয়ের মানে 50% মার্কসই হচ্ছে রিপিট সেন্টেন্স। সো এটাকে মানে খুবই মানে কর্ডিয়ালি নিতে হয় আর কি। দেন ডেসক্রাইব ইমেজ এবং হচ্ছে ডিটেল লেকচার, এই দুইটাও হচ্ছে মোটামুটি তো এটা দুইটার তুলনায় ইজি আছে, মানে রিড অ্যালাউড এবং হচ্ছে ডেসক্রাইব ইমেজ, এই দুইটা হচ্ছে সবচেয়ে ভাইটাল আর কি স্পিকিংয়ের ভিতরে। চারটা কোশ্চেন টাইপসের ভিতরে এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর বাকি যে দুইটা আছে সেই দুইটা মোটামুটি প্রিপারেশন নিলে ওইটা কভার করা যায় আর কি। এরপরে কোশ্চেন টাইপসগুলো আমি বলে শেষ করি। এরপর হচ্ছে আপনার রাইটিংয়ে হচ্ছে দুইটা কোশ্চেন টাইপ থাকে। এটা হচ্ছে সামারাইজ রিটার্ন টেক্সট বলে আর কি, মানে একটা সামারি থাকে, একটা প্যাসেজ থাকে, সেটাকে হচ্ছে নিজের মতো করে হচ্ছে সেটাকে সামারাইজ করতে হয়, তবে সেটা হচ্ছে অনলি ওয়ান সেন্টেন্সে। এটা কিন্তু খুবই টাফ আর কি, মানে যদি ট্রিক্স ফলো করে যদি করা যায় তাহলে সেটা ইজিলি কভার করা যায়। এটার জন্য হচ্ছে টেকনিক আছে, যাই হোক এনিওয়ে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে যখন হচ্ছে রাইটিং পার্টটা যখন আমি হচ্ছে ডিসক্রাইব করব তখন আমি এগুলো ট্রিক্স এবং টিপস কীভাবে হচ্ছে সেটাকে কভার করা লাগে সেটা আমি বলে দেবো আর কি। তো এটা হচ্ছে সামারাইজ রিটার্ন টেক্সট। দেন হচ্ছে একটা এসে থাকে 15 থেকে 17 মার্কস এরকম থাকে, 15 মার্কসের একটা এসে থাকে। এটার জন্য হচ্ছে একটা ট্যাম্পলেট ইউজ করতে হয়। সামারাইজ রিটার্ন টেক্সট যেটা সেটার জন্য ট্যাম্পলেট আছে, বাট এইটা এসের জন্য বিশেষ করে ট্যাম্পলেটটা ইউজ করতে হয়। ট্যাম্পলেট মানে আমরা ছোটোবেলায় যে রচনা পড়তাম না, মানে একটা রচনা দিয়ে হচ্ছে 25-30টা রচনা লেখা যায় আর কি, তো ওইরকম আর কি। এটা কপি করে হচ্ছে একটা ট্যাম্পলেট কপি করা হয়, একটা ট্যাম্পলেট আছে, এটা বিভিন্ন ধরনের ট্যাম্পলেট আছে, বিভিন্নজন হচ্ছে বিভিন্নভাবে এক্সপ্লেন করছে। তা আমি কয়েকটা ভিডিও দেখছিলাম, আনুষা ম্যাডাম নামে একজন নেপালের এক ভদ্রমহিলা ছিলেন, তো ওনার হচ্ছে ট্যাম্পলেটটা আমার খুবই ভালো লাগছিল আর কি। তো ওই ট্যাম্পলেট দিয়ে হচ্ছে আমি প্র্যাকটিস করে 15 ভিতর 13-14 এরকম পাইতাম আর কি। তো ওইটাই আমি হচ্ছে লিখে রাখছি। তো মাশাআল্লাহ আমি যখন রাইটিং পার্টটা যখন ডিসক্রাইব করবো তখন আমি সেই ট্যাম্পলেটটা আপনাদের সাথে শেয়ার করবো আর কি। তো ওইটা হচ্ছে মানে সব ধরনের যেই এসে আসুক না কেন আপনি জাস্ট ওই রুলসটা ফলো করে ওই ট্যাম্পলেটটা মুখস্থ করবেন, এবং হচ্ছে যেখানে যেখানে গ্যাপ থাকবে বা টপিকের যে মেইন লাইনটা থাকবে সেটা জাস্ট সেখানে বসাই দিলে ইনশাল্লাহ এটা কমপ্লিট হবে, ফুলফিল হবে। সেখান থেকে আশা করি এভাবে প্র্যাকটিস করলে দেখবেন যে আপনি নিজেই সেখান থেকে মার্কসগুলো যখন পাবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে আসলে আপনার কেমন এটার রেজাল্ট কেমন আসতেছে। তো বেসিক্যালি রাইটিংয়ের হচ্ছে টোটাল এটা লিখতে হয় আর কি। এটা রাইটিং মানে এখানে কিন্তু কম্পিউটারে লিখতে হয় আর কি, টাইপ করতে হয়। সো টাইপিং স্কিলটাও এখানে ইম্পর্টেন্ট, আপনার কত দ্রুত লিখতেছেন। এখানে কিন্তু স্পেলিং মিস্টেক করা যাবে না, এটা হচ্ছে মোস্ট ভাইটাল। আপনার স্পেলিং মিস্টেকের কারণে কিন্তু আপনার বিশাল মার্কস কাটা যাবে। সো সেক্ষেত্রে মানে যাই লেখেন না কেন এখানে স্পেলিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল পার্ট আর কি। স্পেলিং কখনোই মিস্টেক করা যাবে না, এটা প্র্যাকটিস করতে হবে আর কি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিসের উপর নির্ভর করে। এনিওয়ে দেন হচ্ছে রিডিংয়ে হচ্ছে অলমোস্ট 4-5 ধরনের কোশ্চেন্স থাকে। এর ভিতরে হচ্ছে 2 ধরনের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। একটা হচ্ছে মানে ড্রপ অ্যান্ড ড্রাগ, দ্যাট মিনস নিচে হচ্ছে 5টা বা 6টা ওয়ার্ড থাকে, সেগুলো হচ্ছে যে ব্ল্যাঙ্ক থাকে সেই ব্ল্যাঙ্কগুলোকে ওই ওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে ফুলফিল করতে হয়, মানে মাউসদের টেনে ধরে নিয়ে ওখানে বসাইতে হয়। এই যে ড্রাগ অ্যান্ড ড্রপড এরকম বলে আর কি, ড্রাগ অ্যান্ড ড্রপ আউট আর কি।
আরেকটা থাকে হচ্ছে আপনার একটা অপশনে 4টা থেকে 5টা ওয়ার্ড থাকে, এর ভিতরে বেস্ট পসিবল যে ওয়ার্ডটা যেটা হচ্ছে সুইট করবে ওখানে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এটাকে এলিমিনেশন বলে আর কি, মানে 5টা অপশনের ভিতরে আপনি এলিমিনেট করে যেটা হচ্ছে সবচেয়ে সুইটেবল ওয়ার্ড যেটা ওখানে হচ্ছে সুইট করবে সেটাকে আপনি চুজ করে সেটাকে ওখানে কনফার্ম করতে হবে। এটা একটা। আরেকটা হচ্ছে রিঅর্ডার প্যারাগ্রাফ, মানে এটা আমরা অবশ্যই ইন্টারমিডিয়েটে যখন পড়ছি তখন এটার একটা ছিল সিকোয়েন্সিয়াল যে সেন্টেন্সগুলো কোনটা করে কোনটা ক্রোনোলজিক্যাল ওয়ে মেনটেন করে এটা হচ্ছে 5টা বা 6টা এরকম থাকে, 6টা লাইন থাকে, সেটা হচ্ছে কোনটা করে কোনটা সিকোয়েন্সিয়াল ওয়েতে কোনটা হচ্ছে সেই প্যাসেজ অনুযায়ী কোনটা আগে কোনটা পরে বলবে সেটাকে ফুলফিল করে এটা কভার করতে হবে। এখানে এটা খুব বেশি মার্কস থাকে না, বিশেষ করে দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট আর কি। এটা একটা। আর কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো খুবই অল্প মার্কস, 3 থেকে 4 মার্কস থাকে, সো সেই ক্ষেত্রে সেটা আপনি স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে লাস্টের পার্টটা হচ্ছে লিসেনিং। তো লিসেনিংটা খুব ইম্পর্টেন্ট। লিসেনিংয়ের কিছু ভাইটাল পার্ট আছে যেটা হচ্ছে এখানে লিসেনিং থেকে কিন্তু কিছু মার্কস হচ্ছে রাইটিংয়েও যায়, ঠিক আছে? সো সেক্ষেত্রে লিসেনিংটাও অনেক ইম্পর্টেন্ট। লিসেনিং এবং স্পিকিং এই দুটো সবই ইম্পর্টেন্ট, কোনটা রেখে কোনটা ছাড়বেন। তো লিসেনিংয়ের বেশ কয়েকটা কোশ্চেন টাইপস আছে, এখানে প্রায় 7 থেকে 8 ধরনের কোশ্চেন থাকে। শুরুতে থাকে হচ্ছে সামারাইজ স্পোকেন টেক্সট, মানে একটা অডিও ছেড়ে দেওয়া হয় 3 থেকে 4 মিনিটের, সেই অডিও প্রপারলি শুনে সেটাকে হচ্ছে সামারাইজ করতে হয়। এটার জন্য অবশ্যই আমি বলবো যে একটা টেমপ্লেট আছে, এটাও আমি এক ভদ্রলোকের কাছ থেকে একটা টেমপ্লেট আমি ইউজ করতাম। স্কিল পিটির হচ্ছে নকুল নামে এক ভদ্রলোক ছিল, ইন্ডিয়ার এক ভদ্রলোক, তার হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে আমি তার থেকে যে ভিডিওগুলো দেখতাম সেখান থেকে আমি তার এই টেমপ্লেটটা আমি ইউজ করতাম। স্কিল পিটি নকুল লিখে রাখতে পারেন, নকুল স্কিল পিটি। তো ওখান থেকে যে টেমপ্লেটটা আমি নিয়েছিলাম সেটাকে কভার করে আমি হচ্ছে এখানে এটা প্র্যাকটিস করতাম, সামারাইজ স্পোকেন টেক্সট। এনিওয়ে আমি যখন লিসেনিং পার্টটা যখন ব্রিফ করবো তখন আমি এক এক করে এই জিনিসগুলো আমি হচ্ছে শেয়ার করবো ইনশাল্লাহ। দেন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে একটা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 4 থেকে 5টা অপশন থাকে এখানে, জাস্ট শুনে লিসেনিং করে দেন হচ্ছে সেটাকে কভার করতে হয় আর কি। হ্যাঁ, যা বলতেছিলাম। তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং এরপর হচ্ছে সিলেক্ট মিসিং ওয়ার্ড, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এবং ফাইনালি হচ্ছে দ্য বিগ ওয়ান, রাইট ফ্রম ডিকটেশন। এইটার ব্যাপারে আমার একটু বিশাল একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো রাইট ফ্রম ডিকটেশনটার কারণে আমি এটা ভালোই পারতাম। এটা হচ্ছে আপনার শুনতে হয়, মানে 15 থেকে 17টা ওয়ার্ডের এখানে থাকে 4টা বা 3টা থেকে 4টা থাকে এরকম। তো এটা ধরেন বড় একটা সেন্টেন্স, প্রথমে ছোটো সেন্টেন্স থাকে 4টার ভিতরে দেখবেন যে প্রথম 2টা সেন্টেন্স ছোটো থাকে, ছোটো বলতে তারপরেও 10 থেকে 12 ওয়ার্ড তো থাকেই। 10 থেকে 12 ওয়ার্ডের একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স বলবে, একটা সেন্টেন্স শেষ হবে তারপর একটা বলবে, এভাবে 4টা আর কি। তো এটা হচ্ছে যে কটা সেন্টেন্সে যে কটা ওয়ার্ড থাকবে একদম প্রপারলি হচ্ছে কমপ্লিট সেন্টেন্সটা ও যা বলছে সেটাকে মানে স্পেলিং সহকারে, স্পেলিং যাতে মিস্টেক না হয়, একদম প্রপারলি যেভাবে বলছে সেভাবে হচ্ছে রাইট ডাউন করতে হয়। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা যদি মানে মনোযোগ যদি ব্যাঘাত ঘটে, আমার যদি কনসেন্ট্রেশন ব্রেকডাউন হয় তাহলে এখানে কিন্তু এটা ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। এনিওয়ে আমি এইটার লাস্টের দিকে, এটা একদম সবার লাস্ট কোশ্চেন টাইপস আর কি। তা আমার একটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আমি পিটিতে আমার রাইটিং পার্টটা আমি সবসময় বেশি পাইতাম। রাইটিং পার্ট নিয়ে কখনো চিন্তাই করতাম না। রাইটিং আমি যখন প্র্যাকটিস করতাম অলমোস্ট আমি 72-75 এরকম পাইতাম, মানে 7.5 লেভেলে পাইতাম। কিন্তু এইটা হচ্ছে আমি খুব বেশি মানে চিন্তা করি না এবং হচ্ছে সেটার উপর কোনো আর্জেন্সিও দিইনি, মানে আমি অতটা প্র্যাকটিসও করি না। যতটুকু করছি অতটুকুই মনে করেন 75-72 এরকম পাইতাম। তো এই জন্য হচ্ছে এটাতে আমি ধরা খাইছি অ্যাকচুয়ালি। আমি যে পরীক্ষাটা দিয়েছিলাম, পরীক্ষার আমার যে কনফিডেন্স লেভেল ছিল, আমি অলমোস্ট আশা করছিলাম 70-র উপরে মার্কস পাবো। কিন্তু আমি আসলে এই লাস্টের যে কোশ্চেন টাইপস যেটা রাইট ফ্রম ডিকটেশন, এটার কারণেই ধরা খাইছি আর কি। কারণ আমি পুরো কোশ্চেন্স যখন আমি মানে পুরো কোশ্চেনগুলো যখন শেষ করতেছি লাস্টের দিকে গিয়ে মানে এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি মনে করছি যে না, আমার তো পরীক্ষা সেই রকম হয়েছে, আমার তো এখানে আটকানোর কেউ নেই। তো সেটা করতে করতে আমার এই লাস্টের যে কোশ্চেন টাইপ যেটা ছিল রাইট ফ্রম ডিকটেশন, এটাতেই ধরা খাইছি। মানে এখানে 4টা কোশ্চেনের ভিতরে অলমোস্ট আমি প্রথম 2টা ভালো পারছি, কিন্তু লাস্টের 2টা একদম কনসেন্ট্রেশন পুরো গেছে। এটার কারণে আমার রাইটিংয়ে মার্কস চলে আসছে 59।
এবং হচ্ছে এটা কিন্তু এই জন্যই বললাম, কারণ হচ্ছে এখানে আমি শুনতেছি মানে অলমোস্ট 10 থেকে 12 ওয়ার্ডের দুইটা থাকে, আর হচ্ছে 15 থেকে 17 ওয়ার্ডের দুইটা সেন্টেন্স থাকে। তা আমি শুনে হচ্ছে যা বলতেছে সেটাকে শুনে একটা সেন্টেন্স যা শুনতেছি সেটাকে প্রপারলি লিখতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড যদি আমি ঠিকমতো লিখতে পারি তাহলে একদম পরিপূর্ণ মার্কস পাবো। এখানেই ধরাটা খাইছি আমি পুরো কনসেন্ট্রেশন লাস্টের দিকে ব্রেক হয়ে গেছিলো। দুইটা মোটামুটি ছোটো সেন্টেন্স যেটা ছিল সেটা তো পারছি, বাকি দুইটার ভিতরে কোনোরকম পাইছি আর কি। এখানে প্রায় আমার 15 অলমোস্ট 30 মার্কস, 30-এর ভিতরে মনে হয় আমি 10 থেকে 12 পাইছি। এনিওয়ে এটা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আর কি। এই জন্য হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন ইজ দ্য বিগার ওয়ান। আমি বলবো যে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন টাইপস। একদম শেষের দিকে আপনার যখন পুরোপুরি আপনি পুরো এক্সস্টেড, পুরো পরীক্ষা দিয়ে আপনার মাথা পুরো হ্যাং, তখন হচ্ছে আপনাকে কানে ধরাই দেবে যে বল লেখ, তুই শুনে তোর কনসেন্ট্রেশন কতটুকু আছে। তো এইটা হচ্ছে একটা ট্রিক্স আর কি, এই কোশ্চেনের এই পিটি ট্রিক্স একটা এখানে খাটাইছে আর কি। তো এই জন্য হচ্ছে একটা ফার্স্ট টু লাস্ট, মানে প্রথমে আমি যে কনসেন্ট্রেশন নিয়ে শুরু করছিলাম সেটা কিন্তু ধরে রাখা, সেই রিদমটা ধরে রাখা কিন্তু খুবই টাফ। কিন্তু ওইভাবে আর কি প্র্যাকটিস করা আর কি। ওইভাবে যদি আমি প্রিপারেশন নিতে পারি, মকগুলা দিতে পারি, আলহামদুলিল্লাহ লাস্টের দিকে গিয়ে এই কনসেন্ট্রেশন ধরে রাখা সম্ভব। সেটা প্র্যাকটিসের উপর নির্ভর করতেছে আর কি। এনিওয়ে আমার ব্যাপারে হয় নাই, কারণ আমি আসলে খুবই একটা এক্সাইটেড ছিলাম। কিন্তু আমি রাইট ফ্রম ডিকটেশনে খারাপ করতাম না, মোটামুটি ভালোই করতাম। এখানে 4টার ভিতরে আমার অলমোস্ট প্রায় 4টাই হইতো, কিছু ওয়ার্ড বাদ দিলেও প্র্যাকটিস করার সময় আমি এরকম পাইতাম আর কি। কিন্তু ঘটনা হচ্ছে আমি শেষের দিকে যাই আসলে কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারি না। এটাই আর কি, এটা একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম। যারা পিটি দিবেন, রাইট ফ্রম ডিকটেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমার হচ্ছে রাইটিংয়ে মার্কস আছে এবং হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমি তো লিসেনিং করতেছি, লিসেনিং শুনে যে লিখতেছি, দুইটা 50% মার্কস রাইটিংয়ে, 50% হচ্ছে লিসেনিংয়ে। অলমোস্ট 4টা কোশ্চেন থাকে, 4টা কোশ্চেন থেকে দেখবেন যে আপনার 70 মার্কস। এটা আর কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন টাইপস। তো এটা মানে প্র্যাকটিস করতে করতে বুঝতে হবে। এনিওয়ে এখন এই 4টা মডিউল আমি যেটা বললাম, এখানে প্রায় অলমোস্ট 20 রকমের কোশ্চেন্স আছে। তো 20টা কোশ্চেন টাইপসের ভিতরে আমি যেটা বলবো 12 থেকে 13টা কোশ্চেন টাইপস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো আপনার হচ্ছে আনসার করতেই হবে, আদারওয়াইজ আপনি ভালো করতে পারবেন না। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি মনে করি যে সেগুলো আপনি করলেও করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। আমি মনে করি যে আমার স্কিপ করার দরকার নেই। আপনি হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন টাইপ যেগুলো আছে সেগুলোও ধরেন আপনার কাছে হচ্ছে, আপনি তো বসে থাকার উপায় নেই, আপনার তো সেটা স্কিপ করার উপায় নেই। মানে সেই কোশ্চেনটা আপনার হচ্ছে ওই যে টাইমটা থাকে সেই টাইমটা হচ্ছে কনজিউম করে দেন হচ্ছে আপনার পরবর্তী কোশ্চেনে যাইতে হবে, আদারওয়াইজ আপনার নেক্সট চাপার কোনো ওয়ে নেই। এনিওয়ে আমি বলবো যে সেগুলোও ইম্পর্টেন্ট যে না, একদম না তা না, ইম্পর্টেন্ট আছে, তবে আপনার সেটা এতটা গুরুত্ব সহকারে সেটা প্রিপারেশন না নিলেও চলবে। বাকি যে 13টা কোশ্চেন টাইপস বললাম সেগুলো যদি আপনি একদম প্রপারলি যদি প্রিপারেশন নিতে পারেন তাহলে ওগুলোর জন্য হচ্ছে এতটা প্রিপারেশন না নিলেও চলবে, সেগুলো মোটামুটি নিলেও চলবে। এনিওয়ে এটা হচ্ছে আজকের ভিডিও তো অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো আমি একটা স্পিকিংয়ের যে ব্যাপারটা আমি শুরুতেই রিড অ্যালাউডের ব্যাপারে একটু আমি বলবো। যেমন রিড অ্যালাউডের কীভাবে হচ্ছে আমার হচ্ছে একটা প্যাসেজ যখন থাকে, প্রায় অলমোস্ট আমি একটা প্যাসেজ পিয়ারসন থেকে একটা প্যাসেজ আমি নামাইছি, পিয়ারসনের ওয়েবসাইট থেকে। অলমোস্ট এখানে 1 লাইন 2 3 4 5 লাইন, প্রায় 6 লাইনের একটা সেন্টেন্স, বিশাল সেন্টেন্স। তো এইটাকে হচ্ছে আমি কীভাবে আসলে ডেলিভার করতাম, আমি প্র্যাকটিস করতে করতে সেটা গেদার করছিলাম আর কি। তো আসলে বেসিক্যালি আমরা মামলিং যেটা বলে, মামলিং করলে কিন্তু এখান থেকে মার্কস পাওয়া যাবে না। মানে মামলিং করলে আপনার দেখবেন তো ধরা খাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। সেই জন্য শুরুতেই বিগিনার যারা, তারা হচ্ছে শুরুতে প্র্যাকটিস করবেন যাতে হচ্ছে সর্বোচ্চটা দিয়ে মামলিংটা যাতে দূর করা যায়। মামলিং মানে হচ্ছে তুতলামি বা হচ্ছে আটকে যাওয়া, সেটা করা যাবে না। স্পিকিংয়ে কিন্তু এই মামলিংটাই হচ্ছে সবচেয়ে মানে বড় শত্রু আর কি। এটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। তো এই জন্য হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে কনফিডেন্স লেভেলটা বাড়বে আর কি। এনিওয়ে আমার নর্মালি রিডিং যেভাবে করি সেভাবে আমি যেটা বলবো, আমি এখানে যে ওয়েতে আমি এটা বলার চেষ্টা করবো সেটা একটু আপনারা খেয়াল করেন। আমি এইভাবে প্র্যাকটিস করতাম আর কি। এই প্যাসেজটা আমি বলবো, আপনারা জাস্ট শুনে এখান থেকে হয়তো বা এইভাবে বলতে পারেন, যেভাবে সেটা ট্রিক্সটা ফলো করে আর কি। ওকে, প্যাসেজটা ছিল এরকম: The purpose of this paper is to make company owners and managers aware of the impact of accounting software on business performance. Crucial to any company's success is the availability of the very latest accounting information. Dealing with the challenging nature of market uncertainty and the tendency towards increased economic globalization flashes new demands on accounting information systems. আমি নিজে আটকে গেছি। এনিওয়ে এটা প্র্যাকটিস যত করা হয়, আমি তো অনেক কিছু প্র্যাকটিসের মধ্যে নাই, সেই জন্য হচ্ছে একটা ওয়ার্ড এখানে মিসিং ছিল, আমি আরেকবার বলতেছি।
এভাবে বলার চেষ্টা করবেন আর কি। The purpose of this paper is to make company owners and managers aware of the impact of accounting software on business performance. Crucial to any company's success is the availability of the very latest accurate accounting information. Dealing with the challenging nature of market uncertainty and the tendency towards increased economic globalization flashes new demands on accounting information systems. মানে একটা সেন্টেন্সের লাস্টের যে ওয়ার্ডটা সেটা সাধারণত স্ট্রেস করে পড়তে হয়, ঠিক আছে, ইনফরমেশন, ঠিক আছে, হটলি ডিবেটেড এনিওয়ে লাস্টের যে ওয়ার্ড দুটো থাকবে সেটা স্ট্রেস করে মানে পড়লে সেটার ভালো একটাই পাওয়া যায় আর কি। তো এটার উদ্দেশ্য হচ্ছে, আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে মানে আমার মোটামুটি একটা রিদমে থাকা লাগবে, কখনো থামা যাবে না আর কি, ঠিক আছে। যেখানে ফুল স্টপ আছে সেখানে থামবেন, যেখানে কমা আছে সেখানে হালকা একটু থামতে হবে আর কি, এক রিদমে। আর হচ্ছে ব্যাকে যাওয়া যাবে না কখনো, হচ্ছে একটা ওয়ার্ডকে হচ্ছে কারেকশন করার জন্য কখনোই ব্যাকে যাওয়া যাবে না। ব্যাক গেলে সেটাতে মানে আপনার ইন্টোনেশন বা আপনার ফ্লুয়েন্সি যেটা সেটা নষ্ট হয়ে যাবে। এখান থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনি 3টে পার্ট থাকে আর কি। এই রিড অ্যালাউডটা হচ্ছে এটা কিন্তু খুবই ভাইটাল একটা কোশ্চেন টাইপস, আমি বলবো। স্পিকিংয়ে রিড অ্যালাউড এবং হচ্ছে রিপিট সেন্টেন্স, এই দুটো হচ্ছে মানে বাপ আর মা আর কি। তো রিড অ্যালাউডে হচ্ছে আমি যেটা বলবো এখানে হচ্ছে মার্কসটা হচ্ছে 3টে টাইপে বা 3টে ক্যাটাগরিতে এটা মার্কসটা হচ্ছে ডিস্ট্রিবিউট হয়। এটা হচ্ছে কন্টেন্ট বলে, মানে কী কী ওয়ার্ড আছে টোটালে যদি আপনি কভার করেন সেটা কন্টেন্ট। দেন হচ্ছে ফ্লুয়েন্সি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং ফাইনালি হচ্ছে প্রনাউন্সিয়েশন। আমি যেটা বলবো ফ্লুয়েন্সি যদি আপনার মেনটেন হয়, প্রনাউন্সিয়েশনটা ইজিলি অটোমেটিক মেনটেন হবে। আপনি জাস্ট রিদম নিয়ে একটানা বলে যাবেন, সোজা কথা। আমি এটার উপর বিশদভাবে আমি একটা ভিডিও বানাবো, কারণ হচ্ছে আমি কিন্তু ধরা খাইছিলাম এখানেই। আমার আসলে ভয়েসটা প্রথম দিকে লাউড ছিল না, আপনার লাউডই ভয়েস থাকা লাগবে, ঠিক আছে। স্পিকিংয়ের জন্য হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পিটির জন্য লাউড, মানে একদম যত লাউড দিতে পারেন। কারণ হচ্ছে আপনার যখন 4 জন একসাথে যখন পরীক্ষা দেবে, আমি কিন্তু আগেই বলছি এখানে কিন্তু জাস্ট আপনার জাস্ট ক্যান ইউ ইমাজিন, আপনাকে ইমাজিন করতে হবে যে পাশের যে লোক, পাশের যে ছেলেটা, সেও কিন্তু ছেলে বা যে মেয়ে যেই হোক সেও কিন্তু চিল্লাবে, কারণ হচ্ছে তারও কিন্তু অ্যাট দ্য সেম টাইম একই সময় আপনার স্পিকিং পরীক্ষাটা হবে। সেই ক্ষেত্রে আপনার ভয়েস যত হচ্ছে লাউড হবে তত কিন্তু পাশের যে ভয়েসটা আসবে সেটাকে কিন্তু আপনার ওভারকাম করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার ভয়েস যত ছোটো হবে তত কিন্তু পাশের জন কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে, তার মধ্যেও সে কিন্তু বলে যাবে। এনিওয়ে এক একজন এক একভাবে এই করে। তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে আমি যেটা ফেস করছি, যত লাউডলি বলবেন তত হচ্ছে স্পিকিংয়ে আপনি ভালো করবেন। আর স্পিকিং যদি ভালো করেন, আমি একদম আই ক্যান গ্যারান্টি ইউ যে আপনার হচ্ছে স্পিকিং যদি ভালো করেন তাহলে আপনার পুরো পরীক্ষা ভালো হবেই, হতে বাধ্য, বিশেষ করে পিটিতে, ঠিক আছে। এই জন্য হচ্ছে স্পিকিংয়ের উপর বেশি বেশি জোর দিতে হবে এবং সেভাবে প্র্যাকটিস করতে হবে, প্রিপারেশন নিতে হবে, কনফিডেন্স লেভেলটা বাড়াইতে হবে। সেই জন্য হচ্ছে মকগুলো দিতে হবে, যত বেশি মক দিবেন তত হচ্ছে এই স্পিকিংয়ের উপর কনফিডেন্সটা বাড়বে। যেমন আমি কিন্তু শুরুতেই খুবই স্ট্রাগল করছি স্পিকিংয়ে, এটা স্বাভাবিক ব্যাপার। স্পিকিংয়ে সবাই বাংলাদেশিরা সবাই মোটামুটি স্টুডেন্টরা স্পিকিং নিয়ে স্ট্রাগল করে, অনেকে আছে খুব ভালো স্মার্ট ইংলিশ বলে, কিন্তু স্পিকিংটা সবার মোটামুটি অ্যাভারেজ লেভেলে সবারই কিন্তু একটা চিন্তার বিষয়, যেহেতু আমরা বাঙালি। এই জন্য হচ্ছে স্পিকিংয়ের উপর বেশি জোর দিবেন, ঠিক আছে, এবং হচ্ছে সবসময় লাউডলি একটা ভয়েস মেনটেন করবেন। এটা হচ্ছে আমার মানে একটা স্ট্রং রিকমেন্ডেশন, যে লাউডলি একটা ভয়েস মেনটেন করবেন, দেখবেন যে মোটামুটি। আর হচ্ছে জোরে জোরে বললে দেখবেন যে আপনার যে কোনো সেন্টেন্স যখন জোরে জোরে বলা হয় তখন কিন্তু অটোমেটিক মানে মনের ভিতর থেকে যত ভয় আছে সব ভয় কিন্তু কেটে যায়। এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল একটা টিপস, যে আপনি যে কোনো সেন্টেন্স যখন বলবেন বা যে কোনো ওয়ার্ড যখন উচ্চারণ করবেন লাউডলি বলবেন, দেখবেন যে আপনার ভয়েসটা খুবই ক্লিয়ার হবে, হ্যাঁ, এবং হচ্ছে খুবই সুন্দর শোনা যাবে, এবং হচ্ছে সেটা ইজিলি হচ্ছে আপনার এই কম্পিউটারের যে এআই যেটা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে হচ্ছে ইজিলি সেটাকে গ্র্যাপ করতে পারবে। আর স্লোলি বললে সেটা কিন্তু আপনার পাশের জন্য আপনাকে ডিস্টার্ব করবে, সেটাও আপনার হচ্ছে ঠিক মতো বলতে পারবে না। সো সেই ক্ষেত্রে আপনার ইউ হ্যাভ টু মেনটেন ইউর প্রপার লাউড ভয়েস, এটা হচ্ছে আমার একটা সাজেশন আর কি। এনিওয়ে আজকে অনেক বড় ভিডিও হয়ে গেল। বাকি যে কোশ্চেন টাইপসগুলো আসে সেগুলো আমি এক এক করে বর্ণনা করব। আমাকে আপনারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমাকে হচ্ছে উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।